সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প জীবন্ত কঙ্কাল এর দ্বিতীয় পর্ব। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প জীবন্ত কঙ্কাল এর দ্বিতীয় পর্ব। প্রণবেশ বলল, একটা জিনিস বুঝতে পারছি না মিস্টার লাহিড়ী, ওই কঙ্কালটার সঙ্গে সুব্বার কি কোনো সম্পর্ক ছিল? অম্বুজ লাহিড়ী আরেকটি নস্যি নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, একসময়ে আমাদের দেশের শক্তিমান কাপালিক তান্ত্রিকরা একের মৃতদেহের মধ্যে অন্যের আত্মা চালনা করতে পারতেন একটা বিশেষ সময়ের জন্য। আবার এমন তথ্যও পেয়েছি কেউ কেউ কঙ্কালে একটা বিশেষ সময়ের জন্যে মাংস চামড়া সৃষ্টি করে তার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারতেন। এই কৃত্রিম চামড়া মাংস কঙ্কালটাকে কোনো রকমে ঢেকে রাখতে পারত, কিন্তু শরীরের যে স্বাভাবিক রূপ লাবণ্য তা দান করতে পারত না। এইরকম ব্যাপার আমাদের দেশের রূপকথার কোনো কোনো গল্পে আমরা পাই। এইরকম একটা গল্প ছিল, এক ডাকিনী একটা মরা বাঘের হাড়গোড় জড়ো করে মন্ত্র পড়ে প্রথমে বাঘের পূর্ণাঙ্গ কঙ্কাল তৈরি করলো। তারপর মন্ত্র পড়ে তার উপর মাংস আর তার ওপর চামড়া বসিয়ে দিল। তারপর করলো প্রাণ সঞ্চার। সঙ্গে সঙ্গে বাঘটা ভয়ঙ্কর রূপ ধরে উঠল। রূপকথার গল্প হলেও এর মধ্যে মন্ত্রতন্ত্র সাধনার একটা ইঙ্গিত পাওয়া যায়। আমার ধারণা এই রকমই কাণ্ড ঘটিয়েছিল কাঠমান্ডুর সেই মহাশক্তিধর তান্ত্রিক। সেই ঝুলনো কঙ্কালটায় প্রাণ সঞ্চার করে তাকে ম্যাজিশিয়ান যেমন কাউকে হিপনোটাইজ করে যেখানে খুশি পাঠাতে পারে, তাকে দিয়ে যা খুশি তাই করাতে পারে, এই তান্ত্রিকও তেমনি ওই কঙ্কালটাকে জীবন্ত করে দূরে পাঠিয়ে তার অভীষ্ট কাজ সম্পন্ন করে। আপনাকে মারার জন্যে তাই সেই তান্ত্রিক কঙ্কালটাকে, যার নাম দেওয়া হয়েছিল রাজু সুব্বা, পাঠিয়েছিল। কঙ্কালের ওপর কৃত্রিম রক্ত মাংস চামড়া বসানো হয়েছিল বলে তার মুখটাকে আপনাদের পোড়া কাঠের মতো মনে হয়েছিল। কৃত্রিম সৃষ্টি বলেই তার মুখে হাসি ফুটত না। একই কারণে আপনার ওকে মনে হয়েছিল একটা মানধাতার আমলের জং ধরা যন্ত্র বলে। অম্বুজ লাহিড়ী একটু থামলেন, তারপর চশমাটা খুলে হাতে নিয়ে বললেন, তবে এইরকম জীবন্ত কঙ্কালের শক্তিরও সীমা থাকে। একটা দূরত্ব পর্যন্ত যেতে পারে, তারপর আর পারে না। তাই সেই তান্ত্রিককে দেখা গেছে আপনাকে মারার জন্য সুদূর নেপাল থেকে আপনাদের বাড়ির বাগান পর্যন্ত ধাওয়া করে আসতে। সে এখানে না এলে অত দূর থেকে ছেলেটাকে চালনা করা সম্ভব হতো না। কিন্তু সুব্বা যে এতদিন আমাদের বাড়ি ছিল, তখন তো তান্ত্রিক আসেনি। নিশ্চয়ই এসেছিল, আপনারা জানতে পারেননি। প্রণবেশ বলল, এই জীবন্ত কঙ্কালকে যেখানে খুশি যখন খুশি যেতে পারে? অম্বুজ লাহিড়ী মাথা নাড়লেন, বললেন, না, সব সময় সব জায়গায় যেতে পারে না। তা যদি পারত তাহলে ওই তান্ত্রিক অমিত শক্তির অধিকারী হয়ে উঠত, কঙ্কালটাকে দিয়ে যা খুশি তাই করাতে পারত। ঈশ্বর এইখানে নিরীহ মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। এই বলে একটু থামলেন, তারপর হেসে বললেন, আজ উঠি, কাল দার্জিলিং চলে যাব, একটু কাজ আছে। বলে উঠে পড়লেন। আমরা ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। আমার স্ত্রী হেসে বললেন, যাক, ওই আপদটার হাত থেকে যে আমরা ঠিক সময়ে রেহাই পেয়েছি, এই আমাদের ভাগ্য। যদি ট্রেনে উঠে কলকাতা পর্যন্ত ধাওয়া করে আসতো তাহলে কি হতো বলুন তো? অম্বুজ লাহিড়ী দরজার বাইরে পা রেখেছিলেন। আমার স্ত্রীর এই শেষ কথা শুনে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। তিনি আমার স্ত্রীকে বোধহয় কিছু বলার জন্য মুখটা ফেরালেন, কিন্তু বললেন না। তবে মুখটা অস্বাভাবিক গম্ভীর দেখালো, মনে হলো যেন দুশ্চিন্তাগ্রস্ত। দুদিন পরে সকালবেলায় প্রণবেশ এসেছে। আকাশ মেঘাচ্ছন্ন, টিপটিপ করে বৃষ্টি পড়ছেই। আমার স্ত্রী 2 স্লাইস করে এগ টোস্ট আর চা দিয়ে নিজেও বসেছে। নোটন পড়ছে পাশের ঘরে। প্রণবেশ অনেকক্ষণ ধরে অম্বুজ লাহিড়ীর গুণকীর্তন করে গেল। উনিও নাকি যথেষ্ট ক্ষমতা সম্পন্ন একজন সাধক।
আমি অবশ্যই প্রথম দেখে ততটা মুগ্ধ হতে পারিনি। একটু যেন অহংকারী বলে মনে হয়েছিল, আর খুব সাদাসিধে নয়। বললাম, চলে যাবার সময় হঠাৎ ঘাড় ঘুরিয়ে কিছু একটা বলতে গিয়েও না বলে এমন গম্ভীর মুখ করে কেন গেলেন, সেটাই বুঝতে পারছি না। তোমায় কিছু বলেছেন? প্রণবেশ মাথা নাড়ল, বলল, না, অবশ্য আমারও খটকা রয়েছে। মনে হলো, বৌদি ওই যে বললেন সুব্বা যদি ট্রেনে উঠে কলকাতা পর্যন্ত আমাদের ধাওয়া করতো, তাহলে কি হতো বলুন তো? যাক, খুব বেঁচে গেছি। এই কথার উত্তর দিতে গিয়েও উনি কেন চেপে গেলেন বলুন তো? এ কথা শুনে আমার স্ত্রীর মুখটা বিবর্ণ হয়ে গেল। ভয়ে ভয়ে বললেন, সুব্বা সত্যি এখানে এসে পড়বে না তো? আমি জোরে হেসে বললাম, অত সহজ নয়। এটা কলকাতা শহর। ট্রাম, বাস, ট্যাক্সি রাস্তা কাঁপিয়ে ছুটছে, লোকের ভিড়। এই কাঠমান্ডু সেই নির্বান্ধব পাহাড়তলি নয়, নির্জন দেশের গ্রাম হরিদেবপুরও নয়। কেউ ওটাকে কোলে করে নিয়ে এসে হাওড়া বা শিয়ালদা স্টেশনে তুলে দিলেও সল্টলেক পর্যন্ত রাস্তা খুঁজে খুঁজে আসা সুব্বা কেন, ওর প্রভু সেই তান্ত্রিকটার পক্ষেও সম্ভব নয়। তার উপর তোমার স্বামী একজন পুলিশ অফিসার, মনে রেখো। হাতের কাছে দুটো টেলিফোন, হেডকোয়ার্টারে একটা ফোন করলেই। কি বলো পূর্ণবেশ? পূর্ণবেশ আজকের কাগজটা পড়ছিল, একটু হাসল। তারপরই হঠাৎ কাগজের উপর ঝুঁকে পড়ে অস্ফুট স্বরে বলল, আরে, এ আবার কি? বললাম, কি রহস্যজনক খুন? লক্ষ্য করলাম পূর্ণবেশের দু চোখ যেন বিস্ময়ে বড় হয়ে উঠেছে। খবরটা কি চাই বলো না? পূর্ণবেশ তার উত্তর না দিয়ে শুধু একটা খবরের দিকে আঙুল দেখিয়ে কাগজটা আমার হাতে দিল। ছোট্ট খবরটা এইরকম: গতকাল গভীর রাতে চিতপুর রোড, রবীন্দ্র সরণি আর বিবেকানন্দ রোডের ক্রসিংয়ের মুখে প্রহরারত পুলিশ এক অদ্ভুত দর্শন ছেলেকে একা একা বিভ্রান্ত হয়ে ঘুরতে দেখে তার কাছে এগিয়ে যায়। তাকে বারবার ডাকলেও সে সাড়া দেয় না। কাছে যেতেই সে অস্বাভাবিক দ্রুতগতিতে অন্ধকারে বেরিয়ে যায়। এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালির লেখা ভূতের গল্প জীবন্ত কঙ্কাল এর দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।